আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মৌলবাদ তত্ত্বের নামে বারকাতের প্রোপাগান্ডা। নিউজটি লিখেছেন কাউসার আলম। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে জঙ্গি সংগঠন, শরিয়া ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমকে মৌলবাদী অর্থনীতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জঙ্গিবাদের মূল নেতা হিসেবে অভিহিত করে প্রায় আড়াই দশক ধরে প্রোপাগান্ডা চালান আবুল বারকাত। গত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের রাজনৈতিক ফায়দা হাসিলে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা, শক্তিশালী আর্থিক ভিত্তি সম্পন্ন শরিয়া ভিত্তিক ব্যাংক দখল এবং রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জিয়াউর রহমানের চরিত্র হননের অন্যতম কুশীলব ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক বয়ান তৈরিতে নির্জলা মিথ্যা আর চাতুরীর আশ্রয় নেন। মিথ্যা বয়ানের পক্ষে তথ্যসূত্র না থাকায় নিজেই নিজের বক্তব্যকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করেছেন তিনি। বারকাতের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, তিনি একজন ভারতীয় অনুচর, অখণ্ড ভারতে বিশ্বাসী। তাকে ইতিহাস বিকৃতকারী হিসেবেও অভিহিত করেন এই অধ্যাপক। আরেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, বারকাত এমন সব উদ্ভট তত্ত্ব তৈরি করেছেন যা অর্থনীতির সঙ্গে যায় না। তিনি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষকে প্রচণ্ড ঘৃণা করতেন। এজন্য জিয়াউর রহমান সম্পর্কে তিনি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতিহার প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন বারকাত। সে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০০৯ সালে তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান। নানা অনিয়ম, দুর্নীতি ও ঋণ কেলেঙ্কারির কারণে তার আমলে জনতা ব্যাংক একটি দুর্দশাগ্রস্ত ব্যাংকে পরিণত হয়। বর্তমানে ব্যাংকটির ঋণ কেলেঙ্কারির কারণে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন আবুল বারকাত। এ সমিতিকে ব্যবহার করেই তিনি জঙ্গিবাদ, মৌলবাদী অর্থনীতি সহ নানা ধরনের প্রোপাগান্ডা চালান। এই অর্থনীতি সমিতি থেকে প্রকাশিত সাময়িকী বাংলাদেশ জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমির ২০১৫ সালের জুনের ৩১তম সংখ্যায় বাংলাদেশি মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের রাজনৈতিক অর্থনীতি শিরোনামে ডক্টর বারকাতের নিবন্ধ প্রকাশ করা হয়। মূলত ১৯৯৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মৌলবাদ ও জঙ্গিবাদ নিয়ে ডক্টর বারকাত যত ধরনের লেখালেখি করেছেন তার সেসব লেখার নির্যাস হল প্রকাশিত নিবন্ধটি। এই নিবন্ধেই বারকাতের যাবতীয় প্রোপাগান্ডা সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিবন্ধটিতে মোট ৬১টি তথ্যসূত্র ব্যবহার করেছেন বারকাত, যার মধ্যে ৩৬টি হচ্ছে তার নিজস্ব বক্তব্যের সমর্থনে দেওয়া নিজেরই লেখা। অর্থাৎ তিনি এমন সব বক্তব্য দিয়েছেন যেগুলোর সমর্থনে তিনি ছাড়া ভিন্ন কোনো সূত্র নেই। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনার পরই পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করে। পশ্চিমের ইসলামোফোবিক মিডিয়া মুসলমান মানেই জঙ্গি ও মৌলবাদী ট্যাগ দিয়ে নানা সংবাদ পরিবেশন শুরু করে। এরপর ক্রমান্বয়ে পশ্চিমাদের সে বয়ান ছড়িয়ে দেওয়া হয় নানাভাবে। অবশ্য ১১ সংঘটিত হওয়ার আগে ওসামা বিন লাদেনের সঙ্গে আমেরিকার সরকারের রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। আর সে দ্বন্দ্বের জেরে ইসলামী দলগুলোর বিরুদ্ধে মৌলবাদী জঙ্গি তকমা দেওয়ার প্রবণতা শুরু হলে তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশেও পশ্চিমাদের সেই বয়ান তৈরিতে গবেষণার নামে প্রোপাগান্ডা শুরু করেন বারকাত। সাম্রাজ্যবাদী গোষ্ঠী হিসেবে আমেরিকার বিরুদ্ধে তার প্রবন্ধে নানা ধরনের বক্তব্য থাকলেও আমেরিকার মৌলবাদী ও জঙ্গি তত্ত্ব প্রচারণায় কোনো ধরনের কার্পণ্য করেননি তিনি, বরং মন গড়া তথ্য দিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়েছেন অনবরত। তার এমন মিথ্যার উদাহরণ হতে পারে পাকিস্তান সৃষ্টি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে বারকাতের বক্তব্য। তার প্রবন্ধে পূর্ববঙ্গের উদারনৈতিক ইসলাম থেকে জঙ্গিবাদী ইসলাম রূপ নেয়ার পেছনে ৩টি ঘটনাকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। এগুলো হলো ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র তৈরি, জিয়াউর রহমানের বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা স্তম্ভটি উচ্ছেদ এবং ৭১-এর মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ
অপরাধীদের শাস্তি দিতে না পারা, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে 1947 সালে এদেশের জনগণ একটি জঙ্গিবাদী রাষ্ট্র তৈরির গোড়াপত্তন করেছে, এমনটাই ধারণা দেন বারকাত। অবশ্য বর্তমানে এদেশের এক শ্রেণীর সুশীল সমাজ বারকাতের এ ধরনের মিথ্যা বয়ানকেই সত্য হিসেবে গ্রহণ করেছেন। অপরদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে সব সীমা লঙ্ঘন করেছেন এই অর্থনীতিবিদ। জিয়াউর রহমান সম্পর্কে বারকাতের বক্তব্য, 1972 সালে বঙ্গবন্ধু সরকার প্রণীত মূল সংবিধানের সাথে অবৈধ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত দ্বিতীয় ঘোষণা অর্থাৎ সংশোধনী অর্ডার 1978 তুলনা করলে বুঝতে কোনো অসুবিধা হয় না যে জিয়াউর রহমানই ছিলেন ইসলাম ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের পুরোধা ব্যক্তি। বারকাত আরও লেখেন, 1972 সালে সংবিধানে যতটুকু ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ ছিল সবকিছু অবৈধ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977-78 সালে সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করে তার জায়গায় সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করে ইসলাম ভিত্তিক সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের পথ সচেতনভাবে সুপ্রশস্ত করলেন। অর্থাৎ বারকাত দেশের জঙ্গিবাদের জন্য শুধু জিয়াউর রহমানকে দায়ী করেননি, বরং তাকে তুলে ধরেছেন জঙ্গিবাদের প্রধান ব্যক্তিত্ব হিসেবে। শুধু তাই নয়, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপনের জন্য জামায়াতের দৃশ্যমান নেতাদের গোপন নেতা ছিলেন কিনা এমন প্রশ্ন তোলেন তথাকথিত এ গবেষক। গত 1.5 দশকে জঙ্গিবাদ ও মৌলবাদের সঙ্গে জিয়াউর রহমান এবং বিএনপিকে জড়িয়ে যত ধরনের নেতিবাচক প্রচার চালানো হয়েছে, বারকাতের নিবন্ধ হচ্ছে সেসব প্রচারণার উৎসমুখ। মূলত ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা স্থাপন করায় বারকাত যার পর নাই ক্ষুব্ধ ছিলেন। দেশের তথাকথিত সুশীলরা জিয়াউর রহমানকে অপরাধী প্রমাণের জন্য বারবার 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়ার দোহাই দিয়ে থাকে। অবশ্য জুলাই বিপ্লবে শেখ হাসিনা পদচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নতুন করে সংবিধান রচনার কথা উঠেছে, কিন্তু বারকাতের মতো সুশীলরা ইতিহাসের মিথ্যা বয়ান তৈরি করে এদেশের জনমানসে জিয়াউর রহমানের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় এখনো লিপ্ত রয়েছেন। ধর্মনিরপেক্ষতার নীতি বাদ দেওয়ার কারণে জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, না মুক্তিযুদ্ধ বিরোধী প্রতিক্রিয়াশীলদের অনুচর ছিলেন, এমন গুরুতর অভিযোগ তোলার পাশাপাশি বাংলাদেশকে পাকিস্তানিকরণের স্বপ্নদ্রষ্টা ছিলেন কিনা এমন প্রশ্নও তুলেছেন বারকাত। পতিত শেখ হাসিনা তার বিভিন্ন বক্তব্যে জিয়াউর রহমান সহ বিএনপির বিরুদ্ধে যেসব কথা বলতেন তার সঙ্গে বারকাতের এসব বয়ানের মিল খুঁজে পাওয়া যায়। বিএনপির আন্দোলনকে জঙ্গি আন্দোলন তকমা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা ও তার অনুগত মিডিয়ার যে প্রবণতা ছিল তার অন্যতম উৎসস্থল ছিল বারকাতের এসব প্রোপাগান্ডা। বারকাতের এসব প্রোপাগান্ডার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও রাজনীতি নিরাপত্তা বিশ্লেষক ডক্টর এম শহীদুজ্জামান বলেন, আবুল বারকাত একজন ভণ্ড, বিকৃত মানসিকতার মানুষ। ইতিহাস সম্পর্কে তার ধারণা নেই, সে ইতিহাস বিকৃত করেছে। পাকিস্তানের প্রস্তাবনা দিয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। পাকিস্তান তৈরির পিছনে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন শেরে বাংলা ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বারকাত যেসব কথা বলেছেন সেগুলো বাস্তবসম্মত কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগ এদেশের স্বাধীন সত্তা স্বীকার করে না, এটা এখন প্রমাণিত সত্য। বারকাত একজন ভারতীয় অনুচর, অখণ্ড ভারতে বিশ্বাসী, সেজন্য আওয়ামী লীগ ও বারকাত একই ধরনের তথ্য বিকৃতি করেছে। সংশ্লিষ্টরা বলেছেন, বারকাত তার নিবন্ধে জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যেসব তথ্য প্রচার করেছেন সেগুলো নিছক একজন ব্যক্তির মতামত, যা গবেষণা হিসেবে বিবেচনার সুযোগ নেই, বরং তার প্রোপাগান্ডাকে আওয়ামী লীগ রাজনৈতিক বয়ান হিসেবে গ্রহণ করেছে। এমনকি সাধারণ মানুষের মন মগজে এসব ধারণা প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা ধরনের প্রয়াসও ছিল। তার একটির উদাহরণ হতে পারে ইনডেমনিটি নামে প্রচারিত একটি নাটক। ওই নাটকটি রচনা করেন মান্নান হীরা। তার সেই নাটকে জিয়াউর রহমানকে একজন ভিলেন কিংবা খল চরিত্র হিসেবে উপস্থাপনে বারকাতের প্রোপাগান্ডার স্পষ্ট প্রভাব রয়েছে। ওই নাটকটি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রদর্শনী শুধু সীমিত থাকেনি, 13টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল তাদের বিশ্ববিদ্যালয়ে সেটি মঞ্চায়নও করে। 2019 সালের সেপ্টেম্বরে বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়ায় ইনডেমনিটি একটি কালো অধ্যায় ও একটি নাটক নামে প্রকাশিত নিবন্ধে নাট্যকার মান্নান হীরা জিয়াউর রহমানকে ভিলেন তৈরির সেই নাটকটিকে ইতিহাসের দায়ভার ঘোচানোর
ঘোচানোর প্রয়াস হিসেবে উল্লেখ করেন। এভাবে ইতিহাসের দায়ভার ঘোচানোর নামে বারকাতের মতো সুশীলরা আজও সমাজে সক্রিয় রয়েছেন নানা স্তরে। বারকাত তার নিবন্ধে ইসলামী দলগুলোর বিরুদ্ধে মৌলবাদী ও সাম্প্রদায়িক তকমা লাগিয়ে ক্ষান্ত হননি। তিনি ইসলামী শরিয়াকে তথাকথিত শরিয়া আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামী শরিয়া ব্যবস্থায় হিসাবের ক্ষেত্রে নানা ধরনের ফাঁকি ঝুঁকির মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ তৈরি করা হয়েছে এমন দাবি করে বারকাত লেখেন, ধর্মের নামে হিসেবপত্তর পদ্ধতি শরিয়া ভিত্তিক করার ক্ষেত্রে নানা ফাঁকি ঝুঁকি, যা রেন্ট সিকিং এর নামান্তর মাত্রই, শুধু তাই নয়, রেন্ট সিকিং এর সর্বোচ্চ সহায়ক। সরকারি নীতি কিংবা অর্থনৈতিক পরিস্থিতিকে কারসাজির মাধ্যমে নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ মুনাফা অর্জনের পদ্ধতিকে রেন্ট সিকিং বলে। তিনি শরিয়া ভিত্তিক ব্যাংকিং কিংবা যে কোনো আর্থিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অসাধুতা রয়েছে বলে মনে করেন। মৌলবাদের অর্থনীতি নামে বারকাত এমন এক তত্ত্ব হাজির করেন যা এর আগে কখনো কেউ শোনেনি। এটিকে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির এক ঘনীভূত প্রকাশ উল্লেখ করে বারকাতের নিবন্ধে বলা হয়েছে, এটি অসাম্প্রদায়িকতা ও ৭২-এর সংবিধানের মূল চেতনা বিরুদ্ধ। মৌলবাদী অর্থনীতি ও জঙ্গিত্ব সহ সংশ্লিষ্ট রাজনীতি একে অপরের পরিপূরক। তার দাবি, মৌলবাদের অর্থনীতির সঙ্গে প্রতিষ্ঠানগুলো জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা নিয়ে জঙ্গিরা নানাভাবে সক্রিয় রয়েছে। মৌলবাদের অর্থনীতির সমাধান হিসেবে 15টি সুপারিশ করেন এই অর্থনীতিবিদ। তার মধ্যে রয়েছে মৌলবাদের অর্থনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জাতীয়করণ, বাজেয়াপ্তকরণ, আইনি হস্তান্তর, ব্যবস্থাপনা পরিবর্তন, পর্ষদ পরিবর্তন ইত্যাদি। অর্থাৎ শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে দখল করার ক্ষেত্রে ডক্টর বারাকাত আওয়ামী লীগ সরকারকে উৎসাহিত করে। আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক দখলের ঘটনা ঘটে। মৌলবাদের অর্থনীতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনীতি সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ আমার দেশকে বলেন, আবুল বারাকাত অর্থনীতির এমন সব উদ্ভট তত্ত্ব তৈরি করেছেন যা অর্থনীতির সঙ্গে যায় না। সে অর্থনীতির মৌলবাদের যে তত্ত্ব দিয়েছেন তার সঙ্গে অর্থনৈতিক কোনো কাঠামোর সঙ্গে মিল নেই। অর্থনীতি সমিতি ব্যবহার করে বারাকাতের এসব তত্ত্বের প্রচারের বিষয়ে মাহবুবুল্লাহ বলেন, অর্থনীতি সমিতি গত 16 বছরে বারকাতরা দখল করেছিল। তখন তারা তাদের খুশি মতো যা ইচ্ছা তাই করেছে, নিজেদের স্বার্থ হাসিলে সমিতিকে ব্যবহার করেছে। সমিতির ইতিহাসে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ইসলামী ব্যাংক দখলে বারাকাতের তত্ত্বের ভূমিকার বিষয়ে এই অধ্যাপক বলেন, ব্যাংক দখল করেছে শেখ হাসিনা, তার নির্দেশেই এটি হয়েছে। বারকাত একটি চুনোপুঁটি মাত্র। জিয়াউর রহমান সম্পর্কে বারকাতের ঘৃণ্য বক্তব্য বিষয়ে মাহবুবুল্লাহ বলেন, বারকাত জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষকে প্রচণ্ড ঘৃণা করত। এজন্য জিয়াউর রহমান সম্পর্কে সে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে। মৌলবাদী অর্থনীতি বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, মৌলবাদের অর্থনীতির নামে যেসব বক্তব্য দেয়া হয় সেগুলো রাজনৈতিক বক্তব্য বই কিছু নয়। রাজনৈতিক বক্তব্যের কারণে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো দখল করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি বলা মুশকিল, তবে রাজনৈতিক লুটেরা গোষ্ঠী ব্যাংকগুলো দখল করেছে। টার্গেট করে ইসলামী ব্যাংকগুলোকে দখল করা হয়েছে বলে গত বছরের 18ই ডিসেম্বর মন্তব্য করেছিলেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছিলেন, বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ ইসলামী ধারার ব্যাংকগুলো। ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য ইসলামী ব্যাংকগুলো বেছে নেয়। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে পঙ্গু করে দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংকিং চালু হয় 1983 সালে। ইসলামী ব্যাংকের মাধ্যমে চালু হওয়া ব্যাংকিং ব্যবস্থা গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কয়েক বছরের মধ্যে বেসরকারি খাতের শীর্ষ ব্যাংকে পরিণত হয় ইসলামী ব্যাংক। গ্রাহকের আগ্রহ বাড়তে থাকায় শরিয়া ভিত্তিক আরও কয়েকটি নতুন ব্যাংক চালু হয়। শুধু তাই নয়, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি কয়েকটি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং চালু করে। কিন্তু ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসে মৌলবাদী অর্থনীতি ও জঙ্গিত্বের রাজনৈতিক অর্থায়ন নামক বয়ান হাজির করেন বারকাত। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে জঙ্গিবাদের অর্থায়নের সঙ্গে জড়িত বলে দাবি করেন। 2017 সালের 5 জানুয়ারি দখলের সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা আব্দুল মান্নান আমার দেশকে বলেন, ইসলামী ধারার ব্যাংকগুলোর বিরুদ্ধে যেসব কথা বলেছেন বারকাত সেগুলো মন গড়া ও অসত্য বক্তব্য। বারকাত একা নয়, একটি সংঘবদ্ধ গোষ্ঠী দিনের পর দিন নানা প্রচার চালিয়েছে। তারা ছিল খুবই প্রভাবশালী। ইসলামী ব্যাংকের জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ প্রসঙ্গে
প্রসঙ্গে তিনি বলেন, আমি ইসলামী ব্যাংকের এমডি থাকাকালে বারকাতকে এ বিষয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম। যদি তিনি এটি প্রমাণ করতে পারেন তাহলে আমি সহ ব্যাংকের কর্মকর্তারা পদত্যাগ করব, কিন্তু তিনি কোনো প্রমাণই দিতে পারেননি। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।